প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। ভোটের সময় ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে হবে আলোচনা। 13 বছরেও আলোর মুখ দেখেনি সাগর রুনি হত্যা মামলা। 115 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে আশা পিবিআই প্রধানের। এবং শুল্ক বাড়ানোয় অস্থির ফলের বাজার। নাগালের বাইরে আপেল, কমলা, আঙ্গুর কেজিতে দাম বেড়েছে 90 টাকা পর্যন্ত। রমজানে আরও চড়া হওয়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। চলতি অর্থবছরের শেষ 6 মাসের জন্য আজ বিকেল 3টায় মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, এবার মুদ্রানীতি হবে অত্যন্ত সতর্কতামূলক। মূল লক্ষ্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে অর্থনীতির গতিধারা সচল রাখা। এছাড়া মুদ্রা বিনিময় হার ও রিজার্ভকে স্থিতিশীল রাখার নীতি কৌশল থাকবে আজকের ঘোষণা করতে যাওয়া মুদ্রানীতিতে। জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নীতি সুদ হার বাড়ানো হবে না। তবে বিনিয়োগের সুযোগ বাড়াতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়ানোর দিকেই মনোযোগ দিবে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এই প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে নেমে এসেছে। রাজনৈতিক অস্থিরতা, বন্যা এবং চরম শ্রমিক অসন্তোষের পরেও চলতি অর্থ বছরের 7 মাসে 23.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের এই সময়ের তুলনায় 2.5 বিলিয়ন বেশি। আর্থিক ক্ষতির শঙ্কা সত্ত্বেও বিদেশি বায়ারদের কোনো অফার ফিরিয়ে না দিয়ে তৈরি পোশাক খাতের অগ্রগতি ধরে রেখেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের 7 মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 23.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানি প্রবৃদ্ধি হয়েছে অন্তত 12%। এর মধ্যে অর্থ বছরের শুরুর প্রথম 2 মাস রাজনৈতিক অস্থিরতা, পরের 1 মাস ভয়ঙ্কর বন্যা এবং পরবর্তীতে চরম শ্রমিক অসন্তোষ রফতানির পরিমাণ তুলনামূলক কমে গিয়েছিল। নানাবিধ অসুবিধার সত্ত্বেও তারা এটা করতে পেরেছে। হয়তো অনেকের ইয়ার হয়েছে বা ডিলে হয়েছে, ডিলের পরও এই এক্সপোর্টগুলো আমরা ধরে রেখেছি। মন্দা পরিস্থিতি কাটিয়ে ইউরোপ আমেরিকার পোশাকের বাজার আগের অবস্থায় ফিরতে শুরু করায় সব ধরনের সংকট কাটিয়ে ডিসেম্বর থেকে রপ্তানির পরিমাণ বাড়ছে বাংলাদেশের। বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় 2023-24 অর্থ বছরে এই সময় তৈরি পোশাকের রপ্তানির পরিমাণ ছিল 21 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের কিন্তু অনেক নতুন মার্কেট সৃষ্টি হয়েছে, যেসব মার্কেটের মধ্যে আমরা হেভি আইটেমগুলো এক্সপোর্ট করতে পারছি এবং এগুলোর ভ্যালুটা অনেকাংশে বেশি। এক্ষেত্রে চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশে বেড়েছে ফ্রি অফ কস্টের অর্ডার। শুরুর দিকে বাংলাদেশি গার্মেন্টস মালিকেরা কম দামি প্রোডাক্ট হিসেবে পরিচিত বেবি স্যুট, টি শার্ট কিংবা শর্টস উৎপাদন করত। এরপর চাহিদা বাড়ায় দামি প্রোডাক্ট হিসেবে পরিচিত জ্যাকেট, ব্লেজার কিংবা ট্রাউজার উৎপাদন করেছে। আর এখন এসে বিশ্ববাজারের প্রতিযোগিতা টিকে থাকতে সব ধরনের পণ্যের উৎপাদন করছে। বায়ারদের কোনো অফারই ফিরিয়ে দিচ্ছেন না বাংলাদেশি গার্মেন্টস মালিকেরা। তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে বিগত বছরগুলোর মতো এবারও এগিয়ে রয়েছে নিটওয়্যার পণ্য। গত 7 মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা 12.68 বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়্যার পণ্য এবং 10.86 বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রফতানি করেছে। আমি চাই আমার স্পেসটা অকুপাই করে ফেলতে, আরেকজন চাইবে তার স্পেসটা আগামী 4 মাসের জন্য সিকিউর করে রাখতে। এই জন্য আসলে আমরা মার্কেটিংয়ের জায়গায় কখনো অর্ডারকে রিফিউজ করি না। বিগত 2022-23 অর্থ বছরে 38.14 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হলো 2023-24 অর্থ বছরে অন্তত 5% কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। কয়েক সপ্তাহ ধরেই অস্থির দেশের ফলের বাজার। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় কমেছে সরবরাহ। বিপরীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 90 টাকা। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতির মতো দরকারি নানা ফল। রমজানি ফলের বাজার আরও চড়ে যাওয়ার শঙ্কায় ক্রেতা বিক্রেতা। পুষ্টির যোগান দিতে বছর জুড়েই চাহিদা থাকে আপেল, কমলা, আঙুর, বেদানা, নাশপাতি সহ নানা ফলের।
তবে ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি করা এসব ফলের দাম এমনিতেই বেড়েছে। এর মধ্যে আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পুষ্টির উপাদানটি চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাদের তো এটা দাম বাড়লেও খাওয়া লাগবে, কমলেও খাওয়া লাগবে, কম হইলে ভালো না। অনেক বেশি, এটা আরো কম হওয়া উচিত। অনেকে আছে হাসপাতালে রুগী ভর্তি আছে, এই জায়গায় আসে বিশেষ প্রয়োজনে, অনেক সময় তাদের হিমশিম খাইতে হয়। এই জায়গায় ওই জায়গায় ঘুরেও আসলে কম কোথাও পাইতেছেন, একই দাম, সব জায়গায় একই দাম। এখন অনেক বেশি দাম, কম হইলে গেলা সুবিধা হইতো আর কি। খুচরা বিক্রেতারা জানান, উচ্চ মূল্যে আমদানি করা ফল আঙুর, নাশপাতির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 70 টাকা, 20 থেকে 60 টাকা বেড়েছে আপেল, কমলার দাম। এদিকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি আদায়ে বন্দর থেকে ফল খালাস ও বাজারে সরবরাহ কমিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে রমজানে কঠিন সময় পার করতে হবে এমন শঙ্কা ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। মাঝে দিয়ে যখন ফলের দাম কম ছিল, সাধারণ পাবলিক 2-1 কেজি ফল নিয়ে খাইছে। এখন মনে করেন জায়গার তো দাম কমে না, জায়গার দাম কমলে না আমরা খুচরা বাজারের দাম কমবে। সব মালের ভ্যাট বসার কারণে ফলের দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে কাস্টমার ফল কিনতেছে না, আমাদের বেচা অনেক কমে গেছে। শুল্ক না কমলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে রংপুর অঞ্চলের আলু চাষিরা। লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদন খরচও। একই সঙ্গে মরার ওপর খাড়ার ঘা, হিমাগারে আলু সংরক্ষণের খরচ। বস্তা প্রতি অগ্রিম গুনতে হবে 100 টাকা করে। চাষিদের অভিযোগ, সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কেনার পাশাপাশি সার ও কীটনাশকেও কৃষকদের গুনতে হয়েছে বাড়তি খরচ। ফলে এবছর প্রতি হেক্টর জমিতে আলুর উৎপাদনে কৃষকদের ব্যয় বেড়েছে 40 থেকে 50 হাজার টাকা। ভরা মৌসুমেও নেই আলুর দাম। প্রতি কেজি আলুতে প্রায় 20 টাকা উৎপাদন খরচ পড়লেও মাঠে কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে 9 থেকে 10 টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা। আমি অগ্রিম আলু করছি কিছু, 9 টাকা কেজি বিক্রি করছি, তাতে দেখা যায় আমার 24 শতকে প্রায় 10 থেকে 12 হাজার টাকা তো বেশি লস আসে। বীজ কিনলাম হইলো 120 টাকা কেজি, কোনটাই খরচ বেশি, সারের দাম বেশি। কৃষকদের অভিযোগ, গত বছর 60 থেকে 70 কেজির আলুর বস্তা হিমাগারে সংরক্ষণে খরচ পড়েছে 350 টাকা থেকে 385 টাকা পর্যন্ত। তবে এবার আলুর কেজি প্রতি 8 টাকা সংরক্ষণ ব্যয় নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে প্রতি বস্তায় অগ্রিম গুনতে হবে 100 টাকা করে। ফলে হিমাগার সিন্ডিকেটের কারণে অনেক চাষী আলু সংরক্ষণ করতে পারবেন না। বিকল্প ব্যবস্থা হিসেবে আলু রপ্তানির সুযোগ সৃষ্টির দাবি ব্যবসায়ীদের। মাঠে মারা যাব, কি করি আমরা, এই সংসার চালাবো কি করি, আমরা কি করব? কেজি প্রতি আমাদের 20 টাকা গায়ে পড়ে গেছে আলু। তো এখন যে আলুর যে বাজার, তাতে আমাদের কৃষকের তো অনেক চরম ক্ষতি। যদি আমাদের বিভিন্ন দেশে রপ্তানি করার সুযোগ থাকতো, কৃষকের কাছে সরাসরি নিয়ে যাইতো, কৃষকরা টাকা পাইতো। এদিকে ভাড়া বৃদ্ধি কিংবা অগ্রিম টাকা দিতে কারো কোনো অসুবিধা হবে না বলে দাবি হিমাগার মালিকদের। অনেকের সময় মাল নিতে হুড়াহুড়ি হবে, হুড়াহুড়ি পরিবর্তিতে মানুষ আগামবুকি নিয়ে যাচ্ছে, যার যেটু প্রয়োজন। চলতি বছর রংপুর অঞ্চলে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 27 লাখ মেট্রিক টন। আর 71টি হিমাগারে আলুর ধারণ ক্ষমতা 7,32,572 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। হাসপাতাল নয়, যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। 6 জেলার 42টি হাসপাতালের বেশিরভাগেরই নেই বর্জ্য ব্যবস্থাপনা। এতে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকেই প্রতিনিয়ত রোগ ছড়াচ্ছে। তবে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। হাসপাতাল নয়, যেন ময়লা আবর্জনার ভাগাড়। 100 শয্যার ঝালকাঠি জেলা সদর হাসপাতালের এমন অবস্থা। জেলার প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে নেই কোনো ময়লা আবর্জনার ডাম্পিং স্টেশন। আবর্জনার স্তূপের মধ্যে চলছে জেলা সদর হাসপাতাল ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। ড্রেনেজ ব্যবস্থারও একই দশা। এখানে মানুষ আসে রোগ নিরাময় করার জন্য, কিন্তু এখানে চারপাশে যে ময়লা, এতে আরো অসুস্থ হয়ে যাবে রোগীরা। হাসপাতালে নির্দিষ্ট কোনো জায়গা নাই, এই জন্য আমরা ওই ডোবায়, ওই পুকুরে আমরা ময়লা ফালাই। ডাম্পিং স্টেশনের জন্য আমরা পিডব্লিউডিকে ইতিপূর্বে পত্র দিয়েছি, প্রাক্কলন পাস হলেই তারা কাজ শুরু করবে। পিরোজপুর জেলা সদর হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে হাসপাতালের সামনের খোলা স্থানে। 100 শয্যা হাসপাতাল ভবনের প্রবেশপথে আছে একটি ডাস্টবিন, তবে নিরাপদ ব্যবস্থাপনার জন্য নেই কোনো ডাম্পিং স্টেশন। মেইন গেটের সামনেই দুটি ডাস্টবিন, সেখানে
এগুলো ফেলা হয়। খুব কাছাকাছি ময়লাগুলো, অনেক বেশি ময়লা, যার কারণে গন্ধে হাঁটা যায় না। শিশুরা আসতে যাচ্ছে, এবার মানুষের ভিতর হয়তো ব্যাপক আকারে এই রোগই ছড়িয়ে যেতে পারে। বেহাল দশা ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালেরও। যেভাবে পারছে ময়লা আবর্জনা ফেলছে এদিক সেদিক, দুর্গন্ধ, পরিবেশ বিপর্যয়ের আখড়া যেন হাসপাতালগুলোই। প্রতিদিন ময়লা পরিষ্কার করি আইনা থুই, কিন্তু পৌরসভার এর পরেও ময়লা নেয় না। ডাস্টবিনের ভিতরে ময়লা ফালানোর কথা, কিন্তু ডাস্টবিনে ফালায় না, ফালায় সব সাইডে। বরিশাল বিভাগের সবচেয়ে বড় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রও একই। গড়ে 3000 রোগী প্রতিদিন যে হাসপাতালে সেবা নেন, সেখানেও ডাম্পিং স্টেশন নামে মাত্র। পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় হাসপাতালই যেন হয়ে উঠেছে রোগ ছড়ানোর ক্ষেত্র। সুরক্ষা সামগ্রী ছাড়াই সিটি কর্পোরেশনের কর্মীরা এসব ক্লিনিক্যাল বর্জ্য শহরের কাউনিয়ায় স্তূপ করেন প্রতিদিন। মেডিকেল বর্জ্য অবশ্যই ক্ষতিকারক, এতে যোগ জীবাণু থাকে, বিষাক্ত পদার্থ থাকে, রাসায়নিক থাকে। হাসপাতালের বর্জ্য যদি এইভাবে ফালানো হয়, পরিবেশের জন্য যেমন ঝুঁকি, যেমন সুস্থ মানুষের জন্য বিকট সমস্যা। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোই যখন স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন এর তদারকি সংস্থার কর্তারা বলছেন সতর্ক হবেন আরও। আমরা এই ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছি এবং যদি কোথাও এরকম অবস্থা থাকে, আমি খুব স্বল্প সময়ের মধ্যেই সেটা বর্জ্য ব্যবস্থা যাতে একটা সুন্দর ব্যবস্থাপনা থাকে সেটা আমি করব। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে বিভাগের 6 জেলায় 41টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। ভোটের সময় ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে হবে আলোচনা। জামিন না হওয়া বাকি বিডিআর সদস্যদের শুনানি আজ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বাইরে স্বজনদের ভিড়, দ্রুত মুক্তির দাবি। এবং 13 বছরেও আলোর মুখ দেখেনি সাগর রুনি হত্যা মামলা। 115 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে আশা পিবিআই প্রধানের। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।